তো এটা নিয়ে জামাত বিস্তর আলোচনা করে। পরবর্তী জামায়াতের আমির এ ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমাকে জামাতের যে সূত্রগুলো বলেছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং জামাতের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি টেলিফোনে, বলে আমি আপনাদের এই মেসেজগুলো দিচ্ছি। তো জামাত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে বিএনপির সাথে কথা বলার জন্য। এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্র জানি আমরা, আমাদের সালাউদ্দিন ভাই, তার সঙ্গে দেখা করবেন। তো সেই হিসেবে তিনি ফোন করেছে সালাউদ্দিন ভাইকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো সালাউদ্দিন সাহেব তাহের সাহেবকে সময় দিলে তারা বৈঠকে বসেন। তো বৈঠকে বসে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সালাউদ্দিন সাহেবকে জানান যে আমরা যে সমাবেশটি করছি আমরা আপনাকে দাওয়াত দিতে এসেছি, আশা করি আপনি আসলে আমরা খুশি হব। এটা মানে বিএনপির পক্ষে আপনারা কজন যাবেন, আপনারা আসবেন আমাদের 19 তারিখের প্রোগ্রামে। তবে একটি বিষয় আছে, সেই বিষয়টি হলো আমরা যে 7টা দাবি তুলবো আমাদের সমাবেশে, এই 7টা দাবির সাথে আপনাদের মত পার্থক্য আছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিষয়গুলো চান সেখানে আমাদের ইসলামী দলগুলো বা আদার্স যে আমাদের কোয়ালিশন বা আমাদের সাথে যারা একটা প্ল্যাটফর্মে এসছে তাদের আর আপনাদের মধ্যে কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে 7টায় পার্থক্য আছে। তো এই মঞ্চে আপনারা কি আসবেন? একটু চিন্তা করেন, কারণ আমরা সেখান থেকে 7টা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরব। আবার আপনারা যদি সেখানে এসে ধরেন আমরা যদি চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, আপনারা চাইবেন জাতীয় নির্বাচন আগে, একই মঞ্চ থেকে এই বক্তব্যটি আপনারা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা দুই দলের জন্যই বা আমাদের যারা আসবে লক্ষ লক্ষ জনগণ তাদের কাছে ভুল বার্তা যাবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। পরবর্তী সালাউদ্দিন সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জানান যে না, আপনি আমাদেরকে জানিয়ে ভালো করেছেন, যেহেতু আমাদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন বা আমাদের কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা আছে, আমার মনে হয় বিএনপির সেই মঞ্চে না যাওয়াই ভালো হবে। এটা কে বলেন? সালাউদ্দিন ভাই। পরবর্তী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই অন্যতম নেতা সালাউদ্দিন সাহেবকে জানান যে তাহলে এই বার্তাটি বিএনপির অ্যাক্টিং বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়ে রাখেন, আমরা তার মেসেজের অপেক্ষায় আছি। তিনি কি বলেন যে এরপরও বিএনপি আমাদের মঞ্চে আসবে নাকি বিএনপি সঙ্গত কারণে কৌশলগত কারণে আসবে না, সেটা জনাব তারেক রহমানের সিদ্ধান্তের উপর জামাত সিদ্ধান্ত নেবে। যদি তারপরও তারেক রহমান কোন সিনিয়র নেতাকে পাঠায় আমরা সাদরে গ্রহণ করব, এটি জামাতের পক্ষ থেকে বলা হয়। পরে বিষয়টি সালাউদ্দিন ভাই অর্থাৎ স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এই বিষয়টিকে জনাব তারেক রহমানকে মুঠোফোনে জানান, ফোন করে জানান। তখন তারেক রহমানের পক্ষ থেকে আসে যে তাহলে বিএনপির এই সমাবেশে না যাওয়াই ভালো হবে, যেহেতু তাদের ভিন্ন এজেন্ডা ভিন্ন দাবি থাকবে, না যাওয়া ভালো। অর্থাৎ পুরো বিষয়টি বিএনপি এবং জামায়াত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, তাদের মধ্যে একটা নিজস্ব কি বলবো সম্পর্কের মাধ্যমে সেটি আলাপচারিতার মাধ্যমে সমাধান করেছে। এখন অনেকেই বলবেন যে মাসুম ভাই এই তথ্যগুলো কই পেলেন? আমি শুরুতেই বলেছি জামায়াতের শীর্ষ নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সাথে আমি টেলিফোনে কথা বলে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং বিএনপির মিডিয়া সেলের সাথেও কথা বলেছি, তারা বিষয়টিকে স্বীকার করেছে। এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিতর্ক ছড়িয়ে দিচ্ছেন বা এই আলোচনাগুলো তুলে আনছেন, বিএনপিকে দাওয়াত দেয়নি, আমি দেখছি যে অনেক সাংবাদিকরা তারা বিএনপি বা জামাতের সমালোচনা মেতে উঠছেন। আমাকে কালকে সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করেন প্রচুর প্রশ্ন করেছে, ভাই বিএনপিকে জামাত কেন দাওয়াত দেয়নি? বিএনপি তো একটা কি, জামাত তো একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে, বিএনপি আবার দাওয়াত দিলে বিএনপি কেন আসেনি? বিএনপি একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে, মানে নানান রকম পক্ষে বিপক্ষে আমার কাছে আসছিল। তো আমি মনে করছিলাম যে এই মেসেজটা আসলে আমাদের দেশবাসীকে জানানো উচিত যে বিএনপি এবং জামাত রাজনীতির মাঠে যতটা অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, একে অপরকে স্লোগানের মাধ্যমে যতটাই কটূক্তি করুক না কেন, এটা রাজনীতির মঞ্চ, এটা হবে, কিন্তু ভেতরে বিএনপি এবং জামাতের আন্ডারস্ট্যান্ডিং আছে, একে অপরের সাথে তারা আলোচনা করেন প্রতি মুহূর্তে। এবং দেখবেন যে তারা টকশো যখন করতে যায় টেলিভিশনে একে অপরের হাস্যোজ্জ্বল মুহূর্ত কাটান, আলোচনা করেন, ফ্যামিলির খবর নেন। যেমন ডক্টর শফিক যখন হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু খুব একটা সুস্থ মানুষ নন এই মুহূর্তে, তিনিও অসুস্থ। ডক্টর মঈন খান তিনিও বয়োবৃদ্ধ মানুষ,
তারা ছুটে যান। এই যে আন্তরিকতা বিএনপি দেখিয়েছে, এটার দুটো কারণ আছে। দুটো কারণ কি জানেন? বিএনপি এবং জামাত প্রায় গত 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট দানবের বিরুদ্ধে সীসাগলা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। তো হুট করে এই দুটো দলের মধ্যে বড় বিভাজন সৃষ্টি হবে না। আওয়ামী লীগ বা দিল্লি যতই চাক, তাদের এই তাদের জন্য এটা খুব আমাদের দিল্লি আর ওপারের কথা বলছি, হাসিনা আপার কথা বলছি, তারা হয়তো চাইলেই এত সাকসেসলি এই দুটো দলের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না। কারণ কি, বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক এজেন্ডা বা দাবির ক্ষেত্রে মত পার্থক্য থাকবে। দুটো দলই চাইছে ক্ষমতায় আসতে। তো দুটো দল যখন ক্ষমতায় আসতে চাইবে তখন তাদের উদ্দেশ্য ভিন্ন থাকবে, স্বাভাবিক। কিন্তু জামায়াতের পক্ষ থেকে বিএনপির সাথে এবং বিএনপির পক্ষ থেকে জামাতের সাথে যে পর্দার আড়ালে যে রিলেশনটা, এটা কিন্তু খুব ভ্রাতৃত্বের মধ্যেই আছে। তারা একে অপরের পারিবারিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে। কিন্তু রাজনৈতিক মঞ্চে যেহেতু উদ্দেশ্য, আদর্শ, এজেন্ডা ভিন্ন, সেখানে আমরা তিক্ততা দেখি। এটি স্বাভাবিক বিষয়। গেল এই বিষয়টি। এখন প্রশ্ন হলো, যারা এই বক্তব্যগুলো তুলে ধরছেন যে বিএনপিকে দাওয়াত দেয়নি, তারা কিসের ভিত্তিতে দিচ্ছেন? আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে বলি, আমাকে অনেকে প্রশ্ন করার পর আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কোনো পোস্ট করিনি। কেন পোস্ট করিনি? কারণ যতক্ষণ পর্যন্ত আমার কাছে তথ্য কনফার্ম না আসবে, আমি মন গড়ার সমালোচনা করার পক্ষে না, সেটা বিএনপির বিরুদ্ধেও না, জামাতের বিরুদ্ধেও না। আমি সবসময় একটা বিষয় মনে করি, যারা আমরা 15 বছর 16 বছর খুব ক্রুশিয়াল টাইম পার করেছি জীবনে, আমরা বড় হুমকি টাইম পার করেছি, জীবন প্রতি মুহূর্তে গুম আতঙ্ক ছিল, দেশ ছেড়ে গেছে অনেক। আমরা চাই এই দুটো দলের মধ্যে সম্পর্কটা ঠিক থাকুক। কারণ কি জানেন, ওই সময়টা আমরা বিএনপি জামাতের মধ্যে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টাগুলো দেখেছি, একে অপরের প্রতি সম্পর্ক, কিভাবে বিএনপি জামাত, কিভাবে শিবির ছাত্রদল রাজপথে একাট্টা হয়ে নেমেছে, বিশেষ করে হাসিনা পতন আন্দোলনে আমাদের যারা